ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি আধুনিক ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয়ের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার কার্যাবলী সংক্রান্ত অধ্যায় থেকে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে তারই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে দেরি কিসে শুরু করা যাক। সুরাট অধিবেশন কত খ্রিস্টাব্দে? 1907। সভাপতি কে ছিলেন? নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, সুরাট অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং তার নেতা কে ছিল বা সভাপতি কে ছিল, সেটা জিজ্ঞাসা করা হয়। আর এই সুরাট অধিবেশনের মাধ্যমে কিন্তু বয়কট ও স্বদেশী আন্দোলনের প্রভাবে কংগ্রেস নেতাদের মধ্যে আদর্শগত মতবিরোধ চরমে ওঠে। এর ফলে নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন ঘটে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে কোন অধিবেশনের পর থেকে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটেছিল। তাহলে সেটা সঠিক উত্তর হবে সুরাট অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1907 সালে। আর এর সভাপতি ছিল কে? রাসবিহারী ঘোষ। তিনি কিন্তু নরমপন্থী নেতা ছিলেন। এরপর ভারতের জাতীয় আন্দোলনের নেতৃত্ববৃন্দ, নরমপন্থী নেতৃত্ববৃন্দ। তাহলে ভারতের যে জাতীয় আন্দোলন হয়েছিল তার নেতৃত্ববৃন্দ ছিল কারা? নরমপন্থী আর চরমপন্থী। তার মধ্যে নরমপন্থী যারা ছিল তাদের নিয়ে আলোচনা করব। প্রথমে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সম্পর্কে জেনে নেব। উপাধি কী ছিল? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মহান বৃদ্ধ। এই উপাধিটি দিয়েছিলেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন একে গ্র্যান্ড ওল্ড ম্যান বলে অভিহিত করেছিলেন। তাহলে এই যে উপাধি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মহান বৃদ্ধ, এই উপাধি কাকে দিয়েছিল? দাদাভাই নৌরোজি। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে কাকে ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে কে? দাদাভাই নৌরোজি। ইউএন অফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড বা বেসরকারি রাষ্ট্রদূত বলা হতো কাকে? এই দাদাভাই নৌরোজিকে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক। এটা কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ নির্গমন তত্ত্বের প্রবক্তাকে? এটাও সঠিক উত্তর হবে কিন্তু দাদাভাই নৌরোজি। এই দুটো কিন্তু পরীক্ষাতে খুবই জিজ্ঞাসা করা হয়। যে সমস্ত প্রশ্ন বা তথ্য পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু বোল্ড করে দেওয়া আছে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কোথায় হয়েছিল? এটা লন্ডনে। কত খ্রিস্টাব্দে? 1863 খ্রিস্টাব্দে। কে করেছিল? তাহলে দাদাভাই নৌরোজি। ইংল্যান্ড পার্লামেন্টের প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় যে ইংল্যান্ড পার্লামেন্টের প্রথম ভারতীয় নির্বাচিত সদস্যকে? সঠিক উত্তর হবে কিন্তু দাদাভাই নৌরোজি। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি লন্ডনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এটাও গুরুত্বপূর্ণ তথ্য। 1906 সালে অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনের সভাপতি হিসাবে স্বরাজের দাবি উত্থাপিত করেছিলেন। ইনি প্রথম কিন্তু 1906 খ্রিস্টাব্দে স্বরাজের দাবি উত্থাপিত করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে কে? দাদাভাই নৌরোজি। এরপরে জেনে নেব কি? গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। তাহলে জি কে গোখলে কে ছিল? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন বলে 4টে অপশান দেওয়া থাকে। তো এটা পরীক্ষাতে কিন্তু বারবার আসে। ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ বইটির লেখককে? এটাও কিন্তু গোপালকৃষ্ণ গোখলে। এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। এটাও পরীক্ষায় আসে। 1905 সালে বারাণসীতে কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এই অধিবেশনে তিনি স্বদেশী আন্দোলনের জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন ও বয়কট আন্দোলনের সমর্থন করেছিলেন। তাহলে 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে যে কংগ্রেসের বাৎসরিক অধিবেশন হয়েছিল সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। কে? এই গোপালকৃষ্ণ গোখলে। এই অধিবেশনে তিনি স্বদেশী আন্দোলনের জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন ও বয়কট আন্দোলনের সমর্থন করেছিলেন। তাহলে এই কে বয়কট আন্দোলনের সমর্থন করেছিলেন বা স্বদেশী আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। কত খ্রিস্টাব্দে? 1905। কোথায়? বারাণসীতে যে কংগ্রেসের বাৎসরিক অধিবেশন হয়েছিল সেখানে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। তাহলে এই যে তথ্য, এই প্রত্যেকটি তথ্যই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি তথ্যই কিন্তু জেনে রাখা জরুরি। এরপর আমাদের ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের মহান সাফল্য, গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এই উক্তিটির কে বা কার? এভাবে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আমাদের ব্যর্থতার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের মহান সাফল্য, এটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলে বলেছেন। তিলক তাকে দি ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছেন। তাহলে কাকে দি ডায়মন্ড অফ ইন্ডিয়া বলা হয়? এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। বা এই গোপালকৃষ্ণ গোখলেকে ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে কে অভিহিত করেছেন? এইভাবেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বা পরীক্ষাতে এসছে।
প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু বোল্ড করে আছে, অবশ্যই সেগুলো আলাদাভাবে নোট ডাউন করে মার্ক করে রাখবে। আর এরপরে জেনে নেব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা এস.এন. ব্যানার্জি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি ভারতীয় জাতীয়তাবাদের জনক? এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ভারতীয় জাতীয়তাবাদের জনক কে? সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরু উপাধি কে পান? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আত্মজীবনী এ নেশন ইন মেকিং, এই বইটিও কিন্তু বহুবার বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর পত্রিকা কি? পত্রিকা বেঙ্গলি পত্রিকা। বেঙ্গলি পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কিন্তু গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ কিন্তু প্রথম সম্পাদক ছিলেন, কিন্তু পরবর্তীতে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটিও কিন্তু বহুবার বহু পরীক্ষাতেই জিজ্ঞাসা করা হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে বা ভারত সভা কে প্রতিষ্ঠিত করেছিল, এটা কিন্তু বহুবার আসে। তাকে সহযোগিতা কে করেছিল? আনন্দমোহন বসু। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষাতে কিন্তু গতানুগতিকভাবে দিন দিন কিন্তু প্রশ্নের মডারেট হচ্ছে বা প্রশ্নের কোয়ালিটি কিন্তু আরও হাই লেভেলে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু খুঁটিয়ে পড়া খুবই জরুরি। 1883 সালে জাতীয় সম্মেলনের আহ্বান করেন। এটি ছিল ভারতের প্রথম জাতীয় সম্মেলন। তাহলে এই যে ভারতের প্রথম জাতীয় সম্মেলনের আহ্বান কে করেছিল, এটা কিন্তু সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর 1885 সালে দ্বিতীয় জাতীয় সম্মেলন বা সেকেন্ড ন্যাশনাল কনফারেন্স আহ্বান করেন কে? এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1895 সালে পুনে অধিবেশনে ও 1902 সালে আহমেদাবাদ কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাহলে দুটো অধিবেশনে কিন্তু এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেছিলেন। একটা 1895 সালে পুনে অধিবেশন আর 1902 সালে আহমেদাবাদ অধিবেশন। তাহলে আহমেদাবাদ এবং পুনেতেই তিনি সভাপতিত্ব করেছিলেন। কোথায়? কংগ্রেসের যে অধিবেশন বসে সেই অধিবেশনে। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি ইংরেজি শিক্ষক ছিলেন। 1920 সালে তিনি স্যার উপাধি পান। বঙ্গীয় গভর্নমেন্ট স্বাস্থ্য ও স্বায়ত্তশাসন বিভাগের মন্ত্রী ছিলেন। তাহলে এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো তথ্য, জেনে নেওয়া খুবই জরুরি। এরপর তার একটি উক্তি বা লাইন আছে এখানে, কি? আমরা নিষ্পত্তিকৃত সত্যকে অমীমাংসিত করব। এই উক্তির বক্তা কে? তাহলে এর বক্তা এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্তকে ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম বা অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয়। আর এটা কে বলেছে? ফিরোজ শাহ মেহতা। তাহলে এই রমেশচন্দ্র মজুমদারকে কিন্তু ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম কে বলেছেন? ফিরোজ শাহ মেহতা। এটা কিন্তু পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। তার পুস্তক বা বই কি? অরিজিন অফ মডারেট মুভমেন্ট। এই বইটির লেখক কে? রমেশচন্দ্র দত্ত। এটা কিন্তু জেনে নেওয়া জরুরি। তার পত্রিকা ছিল কি? লিবারেল ইন্ডিয়া। লিবারেল ইন্ডিয়ার সম্পাদক কে ছিল? তাহলে রমেশচন্দ্র দত্ত। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের গঠন করেছিলেন কত? 1885 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই সমস্ত তথ্যগুলো কিন্তু জেনে নেওয়া খুবই জরুরি। এরপর উমেশচন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কত সালে? 1885 খ্রিস্টাব্দে যে বোম্বে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের? সঠিক উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি। পত্রিকা কি? হিন্দুস্তান ট্রাইবুন। এটা কার পত্রিকা? এটা উমেশচন্দ্র ব্যানার্জির একটি পত্রিকা। তাহলে এতক্ষণ আমরা জানছিলাম কাদের সম্পর্কে? নরমপন্থী নেতৃত্ববৃন্দ। তো নরমপন্থীর সঙ্গে আগেই আমি জানিয়েছি যে আরেকটি ছিল কি সংগঠন? চরমপন্থী। মানে সুরাট অধিবেশনের মাধ্যমে নরমপন্থী চরমপন্থী পৃথক হয়ে যায়। তাহলে চরমপন্থীদের সম্পর্কে এবার জেনে নেব। চরমপন্থী নেতৃত্ববৃন্দকে প্রথমেই আসি। বাল গঙ্গাধর তিলক। তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে WBCS এর পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই আসে। তিলককে ফাদার অব ইন্ডিয়ান আর্নেস্ট বা বিক্ষোভের জনকও বলা হয়। এই উপাধি তাকে দিয়েছিলেন কে? ব্রিটিশ সাংবাদিক ঐতিহাসিক কে? ভ্যালেন্টাইন চিরল। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে বাল গঙ্গাধর তিলককে ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছেন? তাহলে সঠিক উত্তর হবে ভ্যালেন্টাইন চিরল। বা কাকে বলা হয় ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। এই দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে।
তিলককে কিন্তু লোকমান্য নামে বেশি পরিচিত, মানে লোকমান্য আখ্যা দেওয়া হয়েছিল কাকে, বা কাকে লোকমান্য হিসাবে ডাকা হতো, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। তিলককে কি মারাঠা কেশরীও কিন্তু বলা হতো, তাহলে মারাঠা কেশরীও কাকে বলা হতো, তিলককে, সঠিক উত্তর। গীতা রহস্য এই বইটি কে লিখেছেন, তিলক। ব্রহ্মদেশে মান্দালয়ে নির্বাসিত থাকাকালীন তিনি লেখেন এই বইটি, তাহলে এই বইটি তিনি কখন লেখেন, ব্রহ্মদেশে যে মান্দালয়ে তাকে নির্বাসিত করা হয়েছিল সেখানে থাকাকালীন। এবং বেদের আর্কটিক হোম এই বইটিও কিন্তু তিনি তখনই লেখেন। এরপর কি বলছে, তিলককে জাতীয় আন্দোলনের সক্রেটিসও বলা হয়, তাহলে জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়, তাহলে সেটা সঠিক উত্তর কিন্তু তিলক হবে, বাল গঙ্গাধর তিলক। তার পত্রিকা কী ছিল, ইংরাজি ভাষায় ছিল মারাঠা বা মারহাট্টা, দুটোই কিন্তু একই। এছাড়া মারাঠা ভাষায় কী ছিল, কেশরী পত্রিকা, এটি সাপ্তাহিক পত্রিকা ছিল, 1881 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। তাহলে এই কেশরী আর মারাঠা এই দুটো পত্রিকার সম্পর্কেও কিন্তু বহুবারই জিজ্ঞাসা করা হয়েছে যে এটাই কার পত্রিকা বা সম্পাদক কে ছিল, তাহলে সেটা সঠিক উত্তর হবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। এছাড়াও গণপতি উৎসব আর শিবাজি উৎসব কত সালে, গণপতি হয়েছিল 1893 খ্রিস্টাব্দে আর শিবাজি হয়েছিল 1895 খ্রিস্টাব্দে, কে প্রচলন করেছিলেন, এটা শুরু করলেন কে, তাহলে সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। পরবর্তীতে শিবাজি উৎসব মহারাষ্ট্রের জাতীয় উৎসবে কিন্তু পরিণত হয়। 1897 সালে পুনায় অত্যাচারী প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার সহকারী লে আয়াস্টকে দামোদর হরিচাপেকর ও বালকৃষ্ণ হরিচাপেকর, এই চাপেকর ভ্রাতৃদ্বয় দুই ভাই ছিলেন, এনারা হত্যা করেন। তিলকের বক্তৃতা ও উত্তেজনামূলক রচনাকে দায়ী করেন। তাহলে তখন ব্রিটিশরা কি করলো, যখন এই যে পুনাতে অত্যাচারী প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও সহকারী লে আয়াস্টকে দামোদর চাপেকর, যারা দামোদর হরিচাপেকর আর বালকৃষ্ণ হরিচাপেকর, এরা দুই ভাই ছিল, এনারা দুই ভাই মিলে কিন্তু তাকে হত্যা করেন। তো তিলকের যে বক্তৃতা বা উত্তেজনামূলক রচনা সেটাকেই কিন্তু ব্রিটিশরা দায়ী করেছিল এবং রাজদ্রোহের অপরাধে তাকে 18 মাসের সাজা দেওয়া হয় 1897 সালে। এরপর তিলকের লন্ডনস্থ বন্ধুগণ বিশেষত ম্যাক্সমূলার ও হান্টার সাহেব মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করলে তাকে মুক্তি দেওয়া হয় কত, 1908 সালে, তাকে মুক্তি দেওয়া হয়। এরপর 1908 সালে মুজফ্ফরপুরে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির বোমা নিক্ষেপ করে। এই ঘটনার উপর কেশরী পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলে তিলককে গ্রেপ্তার করা হয় এবং ব্রহ্মদেশের মান্দালয়ে তিলককে নির্বাসিত করা হয়। তার মানে যেখানেই যাই হচ্ছিল, তিলকের যে প্রবন্ধ বা তার পত্রিকা বা তার বক্তৃতা এই সমস্তকে দায়ী করে যে তার এই যে জনসমাজের যে জাগরণ ঘটাচ্ছে, সেই জাগরণেরই ফলস্বরূপ হিসাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এটাই ইংরেজদের মানে মনে ছিল বা তাদের ভাবনার মধ্যে ছিল। এই জন্য কিন্তু বিভিন্নভাবে বাল গঙ্গাধর তিলককে তারা শাস্তি বা তাকে আটকানোর প্রচেষ্টা করেছে। এরপর সেখানে বসেই কিন্তু তিনি গীতা রহস্য গ্রন্থ রচনা করেন। তাহলে এই যে গীতা রহস্য গ্রন্থ তিনি কিন্তু সেই মান্দালয়ের আগেই জানিয়েছি, মান্দালয় বা ব্রহ্মদেশের যে মান্দালয় জেলে তাকে নির্বাসিত করা হয় সেখানে থাকাকালীনই কিন্তু তিনি রচনা করেন। এরপর 6 বছর মান্দালয়ে ব্রহ্মদেশে কারাবাসের পর 1914 সালের 16 জুন তিনি মুক্তি পান। এরপর 1915 সালে গোপালকৃষ্ণ ও অ্যানি বেসান্তের চেষ্টায় তিলক কংগ্রেসে ঠাঁই পেল। এরপর কিন্তু 1915 সালে গোপালকৃষ্ণ গোখলে এবং অ্যানি বেসান্তের প্রচেষ্টায় তিলক কংগ্রেসে ঠাঁই পেলেন। তাহলে তিলক কিন্তু এতদিন কংগ্রেসে ঠাঁই ছিল না বা তিনি কিন্তু স্বতন্ত্র ছিলেন। এরপর 1916 সালে এপ্রিল মাসে পুনাতে তিনি ভারতীয় হোমরুল লীগ করেছেন। এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে ভারতীয় হোমরুল লীগ গড়ে তোলেন কে, কত সালে, সঠিক উত্তর হবে 1916 সালে বাল গঙ্গাধর তিলক। এই সময় তিনি বলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাব। তাহলে এই যে উক্তি, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব, এই উক্তিটি কার, এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এরপর লালা লাজপত রায় শের-ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে তিনি তার লিখিত বই আনহ্যাপি ইন্ডিয়া বা ইয়াং ইন্ডিয়া, তাহলে এই শের-ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে, লালা লাজপত রায় হবে সঠিক উত্তর। বহু পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্ন এসছে।
এছাড়া আনহ্যাপি ইন্ডিয়া ও ইয়াং ইন্ডিয়া এই দুটি বই কে রচনা করেন? লালা রাজপথ রায়। খুব ইম্পর্টেন্ট। পত্রিকা কি? হিন্দুস্তান রিভিউ। এই পত্রিকার সম্পাদক কে ছিল? লালা রাজপথ রায়। এরপর 1928 সালের 30 অক্টোবর কি সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং লাহোরে পুলিশ সুপার আইপি স্যান্ডার্সের লাঠিচার্জ তার মৃত্যু হয়। তাহলে 1928 সালে 30 অক্টোবর সাইমন কমিশনের বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? এই লালা রাজপথ রায়। এবং লাহোরে পুলিশ সুপার আইপি স্যান্ডার্সের, এই যে স্যান্ডার্স, এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে, লাঠিচার্জে লাঠির আঘাতে কিন্তু তার মৃত্যু হয়। কার? এই লালা রাজপথ রায়। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 1928 সালে 17 নভেম্বর পরবর্তীতে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এবং কীর্তি আজাদ কী করলো? আইপি স্যান্ডার্সকে হত্যা করলো। তাহলে যে আইপি স্যান্ডার্সের লাঠির আঘাতে লালা রাজপথ রায়ের মৃত্যু হয়েছিল 1928 খ্রিস্টাব্দের 30 অক্টোবর, ঠিক ওই সালেরই 17 নভেম্বর, মানে ঠিক তার 18 দিন বা 17 দিন পরেই কিন্তু ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এবং কীর্তি আজাদ এনারা মিলে কিন্তু সেই আইপি স্যান্ডার্সকে হত্যা করেন। কত? 1929। কী নামে পরিচিত? লাহোর ষড়যন্ত্র মামলা। সেটা কিন্তু লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত ইতিহাসে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, লাহোর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে হয়েছিল আর এর সঙ্গে যুক্ত কারা ছিলেন, এইভাবে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর বিপিন চন্দ্র পাল, বাংলার বার্ক বা বার্ক অফ বেঙ্গল নামে পরিচিত। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, কাকে বাংলার বার্ক বলা হয়? ইংরেজ দার্শনিক এডওয়ার্ড বার্কের সাথে কিন্তু তাকে তুলনা করেই বিপিন চন্দ্র পালকে বাংলার বার্ক বলা হয়। ভারত আত্মা, সোল অফ ইন্ডিয়া বইটি লেখেন বিপিন চন্দ্র পাল। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল। এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। তিনি বন্দে মাতরম পত্রিকারও কিন্তু সম্পাদনা করেছেন, এটাও পরীক্ষাতে আসে। শ্রী অরবিন্দ বিপিন চন্দ্র পালকে দি প্রোপেট অফ এ গ্রেট পলিটিক্যাল সিড অভিধায় সম্মানিত করেছেন। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর অরবিন্দ ঘোষ 1905 সালে স্বদেশীয় বয়কট আন্দোলনে যোগদানের জন্য বাংলায় ফিরে আসেন। সুবোধচন্দ্র মল্লিক প্রতিষ্ঠিত বন্দে মাতরম 1906 নামে একটি ইংরেজি পত্রিকার সম্পাদনা করতেন। তাহলে বন্দে মাতরমের পরবর্তীতে কিন্তু তিনি সম্পাদনা করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি, দি প্রোপেট অফ ন্যাশনালিজম অ্যান্ড দ্য পোয়েট অফ প্যাট্রিয়টিজম বলে অভিহিত করেছেন। এরপর 1908 সালে ব্রিটিশ সরকার তাকে আলিপুর মামলায় অভিযুক্ত করেন। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে ঋষি অরবিন্দকে কোন মামলায় যুক্ত করা হয়েছিল বা কত খ্রিস্টাব্দে, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে আলিপুর মামলা হবে কত? 1908 খ্রিস্টাব্দে। চিত্তরঞ্জন দাসের চেষ্টায় তিনি মুক্তি লাভ করেন। সরকার পক্ষের উকিল কে ছিলেন? আশুতোষ বিশ্বাস। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপর তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে পন্ডিচেরিতে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন কত? 1910-এ। আর 1950 সালে তিনি পন্ডিচেরিতেই কিন্তু মারা যান। তার বই, এটা কিন্তু আসে লাইফ ডিভাইন, এই যে দিব্যজ্ঞান, এই বইটি বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে আর কি এর আগে। ভবানী মন্দির, নিউ ল্যাম্প অফ ওল্ড এবং সাবিত্রী, এই যে নিউ ল্যাম্প অফ ওল্ড, প্রত্যেকটি বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই অধ্যায় থেকে, শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়, বক্তাকে চিত্তরঞ্জন দাস। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে WBCS পরীক্ষাতে আসে। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, বক্তাকে শ্রী অরবিন্দ। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।